আচ্ছা, আপনাদের লাস্টে যেটা শেষ হয়েছিল সেটা হচ্ছে কি বিমের ব্যাপার। আপনারা দেখছেন কেমনে বিম ডিজাইন করতে হয়, বিমের কেমনে রিফ্লেকশন বের করতে হয়, রিফ্লেকশন থেকে ডিজাইন আনতে হয়। এখন সেটা হচ্ছে কলাম। আপনাদের দুটোই খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে বিম, একটা হচ্ছে কলাম। তো বেসিক্যালি এই কলামের যে ডিজাইনটা শেখানো হবে সেটা আসলে প্রযোজ্য হচ্ছে লং কলামের ক্ষেত্রে, মানে যেগুলো লম্বা। এই সাধারণত এই যে কংক্রিটের যে ছোট ছোট কলামগুলো দেখছেন 10 ফিট 12 ফিট 15 ফিট, এগুলোর জন্য না। এগুলাকে বলা হয় হচ্ছে স্লেন্ডার কলাম, যে কলামগুলো অনেক লম্বা। সাধারণত বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে কলামের যে সাইজটা, সেই সাইজের ছোট যে ডাইমেনশন সেটা 14 গুণ 12 থেকে 14 গুণ উপরে চলে গেলে এটা লং কলাম হিসেবে ট্রিট হয়। লং কলাম কোনগুলো সেটাই আমরা আসলে আলোচনা করছি, লং কলামগুলো কিভাবে বেন্ডিং ইফেক্টটা আসে এটার উপর। মানে ফাইনালের জন্য কলাম পড়াচ্ছেন? হ্যাঁ, না ফাইনালে আরো একটা টপিক আছে। এখানে কিছু ফর্মুলা টর্মুলা আছে, আর কিছু কি আছে আমি সবই আলোচনা করব। বেসিক্যালি যেটা আমি আপনাদের একদম প্রথমে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কলামে সাধারণত অ্যাক্সিয়াল লোড আসে, মানে একটা অ্যাক্সিস ডি বরাবর, সেই বরাবরই তার মেইন লোডটা ক্যারি করে, সেগুলোই হচ্ছে কলাম। সেটা এইভাবে আছে না, এইভাবে আছে না, কাট হয়ে আছে না, বাঁকা আছে, সেটা ইম্পর্টেন্ট না। মেইন কথা তার অ্যাক্সিস বরাবর যখন লোডটা আসবে সেটাই হচ্ছে আমার কলাম। এখন কলামের যেটা হতে পারে, কয়েকটা জিনিস হতে পারে কলাম যদি ভাঙতে চায়, তো কলাম কি পরিমাণ লোড নিবে, ক্যাপাসিটি। বেসিক্যালি আমরা তো বের করতেছি কি সব ক্যাপাসিটি। তো কলামের দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে কলামে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করতেছে, কলামের অ্যাক্সিয়াল কি পরিমাণ স্ট্রেস আসতেছে, সেটার জন্য কলামের ক্যাপাসিটি আর বের হয়। এবং আরেকটা জিনিস থেকে বের হয়, সেটা হচ্ছে বাকলিং। কলামের অ্যাক্সিস যেটা, সেটা ট্রান্সভার্স অ্যাক্সিসে যখন তার ডিফ্লেকশন হয় সেটাকে বলা হয় বাকলিং। তার মানে এটা যে অ্যাক্সিস, বাকলিং হলে কত কোথাও হবে, অ্যাক্সিসের ট্রান্সভার্স হয় ডানে বামে, এত সামনে পেছনে, অপোজিট থেকে আসবে লোডটা। লোড তো আসছে অ্যাক্সিস বরাবর, কিন্তু বেন্ডিং এ কি হয়েছিল, যেদিকে লোড পড়ছে সেদিকেই বাঁকছে, যেদিকে লোড পড়ছে সেদিকেই বাঁকছে, যেটাকে আমরা বলছি বেন্ডিং অফ বিম, ডিফ্লেকশন যেটাকে বলছি। কলামে এরকম বেন্ডিং হয়, বাঁকে। সেটা হয় হচ্ছে যেদিকে লোড আসে তার ট্রান্সভার্স অ্যাক্সিসে, মানে অ্যাক্সিয়ালে কোনো কি হয় না, হয় হচ্ছে তার ট্রান্সভার্স ডিরেকশন। ট্রান্সভার্স ডিরেকশন, হ্যাঁ ট্রান্সভার্স ডিরেকশন কি সেটা আমি আলোচনা করছিলাম এর আগে। ট্রান্সভার্স মানে হচ্ছে অ্যাক্সিস বাদে আর যেটা যে অ্যাক্সিস সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। যেমন আমি এর উপর লোড চাপাইলে এটা ডানে বামে নড়তে পারে, সামনে পিছনে নড়তে পারে, সেটাকে বলা হয় কলাম বাকলিং। এই কলাম বাকলিং আসলে কলামের বাকলিং ছোট ছোট কলামের ক্ষেত্রে হয়। কলাম বাকলিং গুলো হয় হচ্ছে লম্বা লম্বা কলামের ক্ষেত্রে, মানে যত চিকন এবং লম্বা, ঠিক আছে। যার কারণে কলাম বাকলিংটা ইফেক্টটা হয় হচ্ছে লম্বা লম্বা কলামে। ছোট ছোট কলামে কোনটার জন্য ডিজাইন করতে হয়, ওই অ্যাক্সিয়াল স্ট্রেস। অ্যাক্সিয়াল স্ট্রেস মানে কি, আমি এর উপর লোড চাপালে এর ভিতরে স্ট্রেস জেনারেট করতেছে, নরমাল স্ট্রেস জেনারেট করে, সেই নরমাল স্ট্রেসটাই হচ্ছে আসলে অ্যাক্সিয়াল স্ট্রেস। ওই যে আমরা তিনটা স্ট্রেস দেখছিলাম, একটা জিনিস কাটলে এর মধ্যে তিনটা স্ট্রেস জেনারেট করে, একটা হচ্ছে শিয়ার, একটা হচ্ছে বেন্ডিং, আর একটা যেটা ছিল যেটা সবসময় জিরো আসতো বিমের ক্ষেত্রে, অ্যাক্সিয়াল। ওটা মানে যেটা ভ্যালু ছিল n ইকুয়াল টু সবসময় জিরো আসতো। আর কলামের ক্ষেত্রে ওটাই আসবে, নরমাল স্ট্রেসটাই কলামের ক্ষেত্রে আসবে। এই হচ্ছে বিম আর কলামের মধ্যে পার্থক্য। কলাম দুইভাবে ডিজাইন করতে হয়, ওই নরমাল স্ট্রেস কি পরিমাণ আসছে সেটার জন্য কলাম কি পরিমাণ নিতে পারবে এটা দেখে। কলাম মনে করেন কলাম নিতে পারে, কলাম একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হতে পারে টিম্বার, হতে পারে স্টিল, হতে পারে কংক্রিট, তার একটা ক্যাপাসিটি আছে। প্রত্যেকের নিজস্ব ম্যাটেরিয়ালের একটা ক্যাপাসিটি আছে, প্রত্যেক মানুষের একটা করে ক্যাপাসিটি আছে। আপনার যে ক্যাপাসিটি তার পাশের জনের সাথে ক্যাপাসিটি মিলবে না। তাহলে আপনার ক্যাপাসিটি মনে করেন 20 আর পাশের জনের ক্যাপাসিটি 10, আপনি অবশ্যই বেশি লোড দিতে পারবেন, তার দ্বিগুণ লোড দিতে পারবেন। এটাই সিম্পল সিস্টেম। এটা হচ্ছে ছোট ছোট কলামের ক্ষেত্রে এটাই সাধারণত প্রযোজ্য হয়, কারণ ছোট ছোট কলামগুলো বেন্ডিং, হ্যাঁ শর্ট কলামে তেমন একটা বাকলিং ইফেক্ট আসে না, যার কারণে ডিজাইনটা হয় সম্পূর্ণ তার নিজস্ব ক্যাপাসিটির উপর। আর যখনই কলাম যত লম্বা হতে থাকে, ফর্মুলা দেখিয়ে দিতে পারবেন, যত লম্বা হবে
অ্যাক্সিয়াল লোড নেওয়ার ক্ষমতাটাও আস্তে আস্তে কমতে হবে, কারণ সে বাকলিং এ চলে যাবে। ঠিক আছে, তো সেই ফর্মুলাটাই আসলে এখানে আলোচনার বিষয়, মানে মেইন বিষয়। আমরা দুটাই দেখবো, বাট ওটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। এবং আপনি যখন অঙ্কগুলো করবেন ম্যাক্সিমামই দেখবেন যে বাকলিং এ ফেলে পড়ে যাচ্ছে। তাহলে অ্যাক্সিয়াল আছে সেও নিতে পারে 50, কিন্তু সে লোড দিলে 20 সে টানে ভাবে মরা শুরু করে, তাহলে সে ফেল করবে কততে বলেন দেখি? 20। সিম্পল কনসেপ্ট। আমি ওর লোড চাপাই, তার ক্যাপাসিটি 50 আছে ঠিকই আছে, কিন্তু তার ক্যাপাসিটিতে পৌঁছানোর আগেই সে ডানে ভাবে নড়াচড়া শুরু করে, তাহলে ডানে ভাবে নড়াচড়া করলে তো সে ফেল হয়ে যাবে। তার ক্যাপাসিটি 20, তার ক্যাপাসিটি 20 এই। কারণ আর এই ছোট ছোট কলামের ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাক্সিয়াল 50, কিন্তু ডানে বামে কখন হবে 100 তে যায়, তাহলে তার ক্যাপাসিটি কত? 50 না 50, কারণ 100 পর্যন্ত সে যাবেই না, 50 এ সে ভেঙে যাবে, পুরো হয়ে যাবে, ক্রাশ হয়ে যাবে। রাইট, তো এই হচ্ছে কনসেপ্ট। অ্যাক্সিয়াল ক্যাপাসিটি তার 50, বাকলিং এর তার ক্যাপাসিটি হচ্ছে 20, তাহলে বাকলিং এ ফেল করবে। অ্যাক্সিয়াল এর ক্যাপাসিটি তার 50, বাকলিং এর ক্যাপাসিটি তার 100 বা 50 এর উপরে, তাহলে সে অ্যাক্সিয়াল এ ফেল করবে। এই হচ্ছে কনসেপ্ট। তো বাকলিং এরটাকে আমি বের করে আর অ্যাক্সিয়ালটাকে আমি বের করে রেল দেখাচ্ছি। বাকলিং এ যাওয়ার সে সর্বোচ্চ যে লোড দিতে পারে সেই ফর্মুলা হচ্ছে কি পাই স্কয়ার ইআই ওভার এল ইফেক্টিভ স্কয়ার। এটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। ফর্মুলাটা আবার বলি, পাই স্কয়ার, পাই মানে কি 3.1416 চিনেন আপনারা। ই মানে কি? ই মানে ম্যাটেরিয়ালের প্রপার্টি, ইলাস্টিক মডুলাস, এটাও চিনেন। ওই আই মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাও আমি আগে বের করে দেখাইছি। এল হচ্ছে লেন্থ কলামে, এল হচ্ছে লেন্থ কলামের লেন্থ, এল হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এটা কি ওটা কি লিখছেন? পি পি ক্রিটিক্যাল, সিয়া পি ক্রিটিক্যাল, বোঝা গেছে? এই ফর্মুলাটা লাগবে, ম্যাক্সিমাম টাইমে এই ফর্মুলাটা লাগবে। ক্রিটিক্যাল বাকলিং এর ক্রিটিক্যাল লোড মানে এই লোডের পরে গেলে সে সিআর ক্রিটিক্যাল, পি ক্রিটিক্যাল। বাকলিং এর বাংলাটা আসলে কি মানে বুঝতে পারছি না। বাকলিং এর বাংলা এটা অ্যাকচুয়ালি একটু মানে উদাহরণ দিয়ে বোঝেন যে এইভাবে ভেঙে যায় না, এটা মতো। আচ্ছা, আপনি আজকে যায় 7 আপ কোক স্প্রাইটটা পাইছেন, স্ট্র দিছে না, স্ট্রটা এভাবে চাপ দিয়ে দেখবেন, স্ট্র নরমালি উপর নিচে চাপ দিয়ে দেখবেন, নিবে লোড নিচ্ছে কিছুক্ষণ পরে দেখবেন কি সেটা ডানে বামে মুভ করা শুরু করছে। এটাই বাকলিং। বাকলিং মানে বুঝেন নাই? ওই যে একটা কলমের উপর চাপ দেন, দেখেন কলম ডানে বামে মুভ করবে, এটাই হচ্ছে বাকলিং। বাকলিং মানে বেঁকে যাওয়া, ডিফ্লেকশন হওয়া, একই কথা। এবং একবার যখন বেঁকে যাবে তখন আপনি লোড চাপালে সেটা তার থাকলো না, সেটা ফেল হয়ে গেছে। ঠিক আছে, কারণ যখনই একবার নড়ে যাবে তখন আপনি লোড চাপালে আরো কুইকলি সে ডিফ্লেকশন হবে। ওই স্থানে থেকেই নড়তে হবে। হ্যাঁ, ওইটাই। এটা হচ্ছে কি বাকলিং। বাকলিং এর বাংলা বিচ্যুতি হবে, এর থেকে বাংলা আমার সঠিক বাংলা আমার জানা নেই বাকলিং এর। ঠিক আছে, মানে তার মেইন অ্যাক্সিস থেকে সে সরে যাবে। খালি পার্থক্য বিমের সাথে পার্থক্য কি, বিমের যে জায়গায় লোড দেওয়া ছিল ডিফ্লেকশনে সেই বরাবরই হয়েছে। না না না, এটা ফর্মুলাই হচ্ছে কি পাই স্কয়ার। এটা পাইয়ের এই গোলাকারের জন্য না, এই ফর্মুলাটা আসছে হচ্ছে কি অ্যামাজনের কাজের জন্য। হ্যাঁ, কি লোড, কি পরিমাণ লোড কলাম নিতে পারবে এটাই তো বের করবে। ক্রিটিক্যাল লোড, বাকলিং এর ক্রিটিক্যাল লোড, অ্যাক্সিয়াল এর ক্রিটিক্যাল লোড না, অ্যাক্সিয়াল এটা পরে আসছে। ঠিক আছে, তার মানে বাকলিং এর ফর্মুলাটা হচ্ছে কি আমার আলোচনার ফর্মুলা, খালি জাস্ট খাতার মধ্যে লেখেন P critical is equal to pi square EI over L effective square। L effective টা সাধারণত কিলি লেখে, এখানে ছোট হাতের ই একটা লিখে দিন, এটা ছোট ই লেখে এই এলটা কি স্যার? ইফেক্টিভ লেখে। তাইলে E is equal to কি মডুলাস অফ ইলাস্টিসিটি, I এর মান বের করা লাগবে। আমরা I আপনার কিছু ছাড়বে না, একবার ফাইনাল পর্যন্ত কিছু ছাড়বে না, আর পাস করার আগ মুহূর্ত পর্যন্ত মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা কিছু ছাড়বে না। যত ধরনের ডিজাইন আসে না কেন মোমেন্ট অফ ইনার্শিয়া আপনার আসবেই, কারণ এটাই হচ্ছে কি ম্যাটেরিয়ালের স্টিফনেস। EI কে বলা হয় না স্টিফনেস, ম্যাটেরিয়ালের প্রপার্টি এবং তার সাইজ, এই দুটো গুণফলকে বলা হয় হচ্ছে তার স্টিফনেস। এটাকে সাইজ বলা হচ্ছে কেন, কারণ সাইজের উপর আয়ের মান নির্ভরশীল আর E এর মান তার উপর নির্ভরশীল, ম্যাটেরিয়ালের উপর। রডের মানে লোহার এক ধরনের মডুলাস অফ ইলাস্টিসিটি, আপনার ব্যাম্বুর এক ধরনের রিলেটিভ ইলাস্টিসিটি, টিম্বার ওটা আমরা আগেরবার বললাম। এর মান কি এলটা কি এখানে যেই ম্যাটেরিয়াল তৈরি সেই ম্যাটেরিয়ালেরই প্র্যাকটিক্যালি আমরা ওই ম্যাটেরিয়ালের ইউজ এলটা ইফেক্টিভ লেন্থ মানে যে লেন্থের পর ইফেক্ট করতেছে ওটা আমি আসবো, ইফেক্টিভ লেন্থটাই হচ্ছে কি আসবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ মানে হচ্ছে যেই পরিমাণ লেন্থটুকু আসলে বাকলিং এর জন্য ইফেক্টিভ,
যেই পরিমাণ লেন্থটুকু বাকলিংয়ের জন্য ইফেক্টিভ মানে কার্যকর, বাংলা বলে এটাকে কার্যকরী দৈর্ঘ্যটা। বাদ বাকি দৈর্ঘ্য আমার বাকলিংয়ের সাথে সম্পর্কিত না, এই কারণে ওটাকে কার্যকরী দৈর্ঘ্য বলা যাবে না। বোঝা গেছে? আচ্ছা, এটাই আমি একটা ছবি দিয়ে দেখাবো যে ইফেক্টিভ লেন্থটা কি। তার মানে এখানে ক্রিটিক্যাল লোড ইজ ইকুয়াল টু হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার গুণফল উপরে থাকবে, যেটাকে বলা হয় স্টিফনেস। স্টিফনেস যত বেশি হবে লোড তত বাড়তে থাকবে, তাই তো? মানে ক্যাপাসিটি তত বাড়তে থাকবে। আচ্ছা, এবার আসেন ইফেক্টিভ লেন্থ। আর লেন্থ নিচে আসছে, তার মানে কি লেন্থ যত বড় হবে তার ইফেক্টিভ লোড তত কমতে থাকবে, এটাই তো বোঝায়। তার মানে আপনি যত স্ট্রং কলাম দিবেন তত তার ক্যাপাসিটি বাড়বে, কিন্তু যত কলাম লম্বা করবেন তত তার ক্যাপাসিটি ডিক্রিজ হয়ে যাবে। এটাই তো বললাম, যত লম্বা তার স্লেন্ডার ইফেক্ট তত বেশি বেশি, মানে তার সে তত বাড়বে বেশি। ঠিক আছে? ছোট ছোট কলামে এগুলা তো কোনো স্লেন্ডারনেস ইফেক্ট আসবে না, মানে লম্বা যে ইফেক্ট বাকলিং এর যে ইফেক্ট সেটা আসবেই না। কিন্তু যত লম্বা কলাম হবে তত তার বাকলিং এর ইফেক্ট চলে আসবে, মানে লম্বা যত বেশি বাকলিং এর ইফেক্ট চলে আসবে তত বেশি। আর যত শক্ত কলাম বাকলিং তত কম হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। ওই টার্মটুকুতে এটাই বোঝাচ্ছে। লম্বাগুলো বাকলিং ইফেক্ট হবে। হ্যাঁ, সাধারণত আপনি যে কলাম ডিজাইন করবেন, বললামই তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে এমন হতে পারে যে আপনার লম্বা কলাম ডিজাইন করতে হয়ই সারা জীবনে, ঠিক আছে? কিন্তু এই ছোট ছোট কলাম ডিজাইন গুলোতে এটা বাকি ইনকাম আসবে না, ওটাই তো বলে দিলাম। এটা ডিপেন্ড করবে যে 40 এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। আমি আপনাকে বললাম এটা হচ্ছে থাম্ব রুল। সাধারণত 12 থেকে শুরু হয়, 12 উপরের দিকে গেলে এবার 12 থেকে 14 একটা ট্রানজিশন পিরিয়ড আছে। মোটামুটি ভাবে ধরে নেন যে আপনার 14 এর উপরে শর্ট ডাইমেনশন যেটা মানে 10 ফিট 10 ইঞ্চি 10 ইঞ্চি 14 গুণ কত হয় 12-15 ফিট বা 10-12 ফিট এরকম। ঠিক আছে? 10-12 ফিটের উপরে গেলে তার বাকলিং রেটটা আস্তে আস্তে আসে, যত লম্বা হবে তত তার বাকলিং রেট তত বেশি আসবে। এই কারণে যেই কলামগুলো একতলা থেকে তিনতলা পর্যন্ত টানা সেই কলামগুলোকে বলা হয় স্লেন্ডার কলাম। বাইরের দিকে থাকে দেখেন, বাইরের দিকে বা আপনার একটা অরিজিনাল দিকে, ঠিক আছে? হ্যাঁ, ওই কলামগুলোতে বাকলিং রেট আছে, কিন্তু এই কলামগুলোতে বাকলিং রেট আসবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার এখন জানা দরকার হচ্ছে কি কেমনে বাই করে, কি তো আপনাকে ধরে নিবে ম্যাটেরিয়াল জানতে হবে কোন ম্যাটেরিয়ালে কত কি থাকে। এটা দিয়াই থাকে পরীক্ষার হলে আপনাকে দেওয়া থাকবে, আয়ের মান বের করে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষাটা এটাও দেখছেন এবং এল এর মানটা বের করা জানতে হবে। এখন আসেন এলটা, ইফেক্টিভ লেন্থটা। ইফেক্টিভ লেন্থটা কেমনে বের করে, এটাই হচ্ছে কি আমাদের আজকে আলোচনার বিষয়। লেট আছে হচ্ছে 22 তারিখে না? আচ্ছা, ইফেক্টিভ লেন্থের টোটালি ডিপেন্ড করে হচ্ছে কি তার সাপোর্ট কন্ডিশনের উপর। এটা আপনাদের এসএন আপনারা কি করছেন, ল্যাব করছেন, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস ল্যাব করছেন না? ল্যাবে আপনাদের এই জিনিসটা দেখার কথা, বাকলিং অফ কলামের প্র্যাকটিক্যালটা দেখার কথা যে কেন কন্ডিশনের উপর এটা ডিপেন্ড করে। আমি আপনাদের দেখে দিচ্ছি একটা কলাম, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। চার ধরনের কলাম মোটামুটি ভাবে প্র্যাকটিক্যালি পাওয়া যায়। এই কলামটা কি, ফার্স্টের কলামটা দুই পাশে কি সাপোর্ট, দুই পাশে হিঞ্জ সাপোর্ট। এটাকে বলা হয় বোথ এন্ড ফিক্স, বোথ এন্ড হিঞ্জ কলাম বা বোথ এন্ড পিন কলাম। দুই মাথায় কি পিন করা, বোঝা গেছে? পিন করা মানে কি, যে হিঞ্জ করা, এখানে দুই মাথায় হিঞ্জ করা, এটাকে বলা হয় বোথ এন্ড হিঞ্জ কলাম। এর পরের কলামের নাম কি হবে, ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড হিঞ্জ। এর পরেরটার নাম কি হবে, বোথ এন্ড ফিক্সড। আর এর পরেরটার নাম কি হবে, ওয়ান সাইড ফিক্সড। এর একটা নাম আছে, ক্যান্টিলিভার কলাম। এটার নাম ক্যান্টিলিভার কলাম, মানে এক মাথা ফিক্সড। এটা ওয়ান এন্ড ফিক্সড ঠিকই আছে, কথা ঠিকই আছে, কিন্তু এর নাম আছে একটা স্পেশাল ক্যান্টিলিভার কলাম। ক্যান্টিলিভার যেরকম এই দুটো এরকম হ্যাঁ, এই এটাই
খালি পার্থক্য হচ্ছে যে সব অ্যাক্সিয়াল উপর থেকে নিচ থেকে লোড আসবে ঠিক আছে আচ্ছা প্রত্যেকের জন্য ইফেক্টিভ লেন্থ আলাদা আলাদা আপনাদের এই যে কলাম বাকলিং এর যখন টেস্টটা করার কথা তখন যে মাথা ফিক্স করে দেওয়া মাথা হিঞ্জ করার কথা এখন আমি জানি না কোশ্চেন নিতে ঠিক আছে তো প্রত্যেকের লেন্থ আলাদা ইফেক্টিভ লেন্থ আলাদা আলাদা কারণ কি কলামের নাম নাম লিখো না বললো আপনি আগে বলেন এটা সাপোর্টের নাম কি হিঞ্জ সাপোর্ট তাই এটার নাম কি হতে পারে বোথ এন্ড হিঞ্জ কলাম এটা এমন কোন মুখস্থ করা নাম না এটা এটাই বলতে হবে আপনাদের বুঝেন নাই হ্যাঁ দুই মাথা হিঞ্জ করা আপনি বাংলায় বলেন দুই মাথা হিঞ্জ করা কলাম এটা এক মাথা হিঞ্জ করা কলাম এক মাথা ফিক্স করা কলাম এটার এক মাথা ফিক্স করা দুই মাথা ফিক্স করা কলাম এই নাম এটার নাম ক্যান্টিলিভার এটা আগেও লিখে দিছি ঠিক আছে আচ্ছা তো পার্থক্য এখানে প্রত্যেকের বাকলিং এর হওয়ার ধরনটা প্রত্যেকের বাকলিং হওয়ার ধরনটা আলাদা আলাদা ঠিক আছে নামে কোনো কিছু যায় আসে না আপনার নাম নিয়ে তো ঘাবড়েন না এর আসলে কোনো স্পেশাল কোনো নাম নেই ঠিক আছে আচ্ছা প্রত্যেকের বাকলিং এর ইফেক্ট আলাদা আলাদা কি রকম বাকলিং হয় একটু যদি আমি সাধারণভাবে চিন্তা করি বা আপনাদের যদি ওই টেস্টটা করা হতো তাহলে সুবিধা হতো টেস্ট নিয়ে আমি আসতেছি না ওই মাথাও ফিক্স সরি এই মাথাও ফিক্স করা এই মাথাও হিঞ্জ করা দুই মাথা যখন হিঞ্জ করা যায় আমি বলছি হিঞ্জের জায়গা থেকেই সে বাঁকা শুরু করে যখন ডিফ্লেকশন দেখছে ডিমের ক্ষেত্রে এদিকে লোডটা বাড়ছে এটা বাড়ছে একদম শুরু করে এখানে বাড়ছে এখানেও তাইভাবেই বাড়বে কারণ ওই মাথাগুলো থেকেই বাঁকা শুরু হয় এই কারণে এটা ডিফ্লেকশনটা হয় ডানে অথবা বামে ঠিক আছে হয় ডানে বাঁকবে এইভাবে নয়তো বামে বাঁকবে এইভাবে ঠিক আছে বোঝা গেছে যেখানে সাপোর্ট শেষ সেখান থেকে ওই পিন যে জায়গায় মাথা করা সেখান থেকে ডানে বামে বাঁকা শুরু হয় এটা আমি একটা ভিডিও দেখাইছিলাম যখন হিঞ্জ ফিক্স থাকে ওখানে তো ওই জায়গা থেকেই এরকম করে রোটেট করা শুরু করে কিন্তু যখন ফিক্স থাকে তখন আর ওই জায়গা থেকে রোটেট করতে পারে না তখন একটু দূর থেকে ধরে এইটার বাঁকাটা ঠিকই হবে হচ্ছে কি এখানে বাঁকবে না এখান থেকে হয়তো বাঁকা শুরু হবে অথবা এখানে থেকে বাঁকা শুরু হয়ে এখানে আর বাঁকবে না খেয়াল করে দেখেন সবসময় হিঞ্জ থেকে হয় ফিক্সে তো বাঁকে না ফিক্সে তো ফিক্স করা ওখান থেকে বসাবে না তার দূর থেকে একটু বসাবে হিঞ্জটা তো মুভ করে তাহলে হিঞ্জ মুভ করে না হিঞ্জের মধ্যে তো আবার পিন করা ওই জায়গাটা এরকম করে রোটেট করতে পারে মুভের জন্য না রোটেশনের জন্য ঠিক আছে মুভ করা মানে জানেন না মুভ করা এটা রোটেশন করতে পারে ওই জায়গাতে বাঁকতে পারে দেখেই রোটেশন করতে পারে দেখে এরকম অবস্থা ফিক্সড হলে এতটুকু বাঁকবে ঠিক আছে মানে সাপোর্টের এই মাথাও বাঁকবে না সাপোর্টের এই মাথাও বাঁকবে না ডানি বাম দিকে বাঁকবে হ্যাঁ 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 কেন এটা কোন দিকে বাঁকবে সেটা তো আপনি বলতে পারতেছেন না হ্যাঁ হ্যাঁ মাপটা বলে দেব মাপটা বলে দেব আর এটা বাঁকলে কিভাবে বাঁকবে এরকম ক্যান্টিলিভার হিঞ্জ হ্যাঁ অথবা এইভাবে তাই তো নাকি এরকম না এগুলোর ক্ষেত্রে সব ফিক্স কিন্তু এরকমও তো আছে স্টিল স্ট্রাকচারে সাধারণত সব হিঞ্জ হয় আবার এরকম হতে পারে ফিক্স হিঞ্জ হতে পারে যেটা মাটি থেকে উপরে ওঠে তো এগুলো আছে প্রত্যেকটাই আছে এগুলো সব ফিক্স এগুলো সব ফিক্স এগুলো হচ্ছে আমাদের এই কনসেপশন ঠিক আছে এগুলো পাবেন আপনার স্টিল স্ট্রাকচারে স্টিল স্ট্রাকচার এটাও আছে আছে না তা না স্টিল স্ট্রাকচারে বেসিং করে এরকম করা যায় বা নরমালি সাধারণত এরকম করে ডিজাইন করা হয় যদি আপনি ওটাকে ফিক্স করে রাখেন ঠিক আছে আর এইগুলো হচ্ছে সাধারণত একটা ফিক্স সাপোর্ট থেকে এটা দিয়ে দিলেন লোড চাপাইলেন তাহলে বামে তখন ওটা ক্যান্টিলিভার হবে তো এই প্রত্যেকটা বাকলিং দেখে আসলে এই ইফেক্টিভ লেন্থটা বের করা যায় ইফেক্টিভ লেন্থ মানে হচ্ছে কি কোন জায়গায় এই অর্ধচন্দ্রটা হচ্ছে অর্ধচন্দ্র মানে কি মানে বেন্ডিংটা হচ্ছে কতটুকুটা না সর্বোচ্চ মানে ওই শেপটা কোনটুকু লেন্থের উপর হচ্ছে এটাই হচ্ছে ইফেক্টিভ লেন্থ তাহলে এটার জন্য পুরোটাই হচ্ছে এই কারণেই বলা হচ্ছে যে ইফেক্টিভ লেন্থ হচ্ছে কি টোটাল লেন্থ মানে এখানে এই সাপোর্টের ক্ষেত্রে টোটাল লেন্থটাই হচ্ছে কি তার ইফেক্টিভ কাজ করতেছে মানে টোটাল লেন্থের উপরে তার বাঁকা
হচ্ছে এই কারণে এটা নন ইফেক্টিভ লেন্থ। ক্যান্টিলিভার না, ক্যান্টিলিভারের ক্ষেত্রে তাই না, আসতেছি। এইখানে এই অর্ধেক হচ্ছে না, এই অর্ধেক হচ্ছে না, বাকি অর্ধেক হচ্ছে, মানে L/4 হচ্ছে না, L/4 হচ্ছে না, L/2 হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? L is equal to L/2। এটার ক্ষেত্রে both them fixed both and fixed জন্য এটার ক্ষেত্রে 1/3, এটা হচ্ছে কি 0.7L, sorry 0.7L। পয়েন্ট সেভেন ফাইভের কথা বলতেছেন যে না, এটা এই এই সাপোর্টের কিছু ইফেক্ট এর মধ্যে চলে আসে, যার কারণে একটু আরো একটু আপনার এই দিক থেকে বাতাস হয়ে, মানে ঠিক এটা আছে। স্যার অ্যানালাইসিস করে বের করছি 0.7 0.7 এর হচ্ছে তার অ্যানালাইসিস করে আপনাদের বাকিং অফ কলাম দেখলে বুঝতে পারবেন, আপনাদের টেস্টের মধ্যে বের করা, ঠিক আছে, চাইলে বের করবেন, না চাইলে বের করা যাবে না। মেন কথা হচ্ছে 0.7 এর, ঠিক আছে, মানে 0.3 এর উপর পরের থেকে তার ইনফ্লেশন পয়েন্টটা শুরু হয়েছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে না, এটা এখান থেকে হয়েছে, হ্যাঁ আমি আগেই বলছি এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কি এই অর্ধচন্দ্রটা কতটুকু সেটার উপর। অর্ধচন্দ্র মানে হচ্ছে কি হাফ সার্কেল, এটার ক্ষেত্রে এই যে হাফ সার্কেল, এটার ক্ষেত্রে এই যে হাফ সার্কেল, এটার ক্ষেত্রে হাফ সার্কেল হইছে না, হাফ সার্কেল হয় নাই, কোয়ার্টার সার্কেল হইছে। খেয়াল করে দেখেন, এটাকে যদি আমি এইভাবে করে এই নিয়ে আসতাম তাইলে এটা হাফ সার্কেল হইতো। তাহলে আমি যদি এটাকে একটু ডটেড করে দেখাই, হাফ সার্কেল হইতে হলে এটাকে আমার, হ্যাঁ আপনাদের জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত, সরি জুলাই না 20 আগস্ট পর্যন্ত জরিমানা ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে। এরপরে যদি করতে চান 500 টাকা জরিমানা দিয়ে 3 নভেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে, ঠিক আছে। সকল সেমিস্টারের এই যে সামার সেমিস্টারের টিউশন ফি, শেষ মাসে টিউশন ফি সহ সকল বকেয়া পরিশোধের জন্য বলা হয়, হ্যাঁ ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে কি 20 আগস্ট, বোঝা গেছে? হ্যাঁ এক্সাম কবে এটা বলেন? আর এক্সামের ডেট তো আপনাকে আগে দিয়েছি, ওই না তাই একাডেমিক ক্যালেন্ডারে তো আছে। ওইটা আমরা একাডেমিক ক্যালেন্ডারে পাইলে আপনাদের তো থাকবে না কেন? নাই ওইটা হ্যাঁ আপডেট রুটিনের মতো এখনো তো রুটিন চেঞ্জ হয়নি তো। কি যেরকম আপনাদের যে 27 তারিখ না কবে যেন আমার পরীক্ষা ছিল, ওটা তো সেমিস্টার শুরু হওয়ার আগে প্ল্যান করা থাকে কবে পরীক্ষা হবে। ইন্টারনেটে আপডেট পাই, এবার আপডেট পাইনি। আগামী আগস্টে 20 তারিখ হবে, হতে পারে। ক্লাস আছে দুইটা আচ্ছা তাইলে এখন আমাকে বলেন এটার এল ইফেক্টিভ কত হবে? না L/2 হবে এল ইফেক্টিভ মানে কি? অর্ধচন্দ্রটার সাইজটা, এই যে মানে কি মাত্রা সাইজ L/2 ওইটা L = 12 তো হ্যাঁ ওইটা তো অর্ধচন্দ্র ছিল, এটা অর্ধচন্দ্রের আবার অর্ধেক এই কারণে ওই হিসাবে তো এটাও L/2 কেমন? L/2 মানে তো লেন্থের অর্ধেক। পুরা এর মানে এতটুকু, 0.35 এর মানে এতটুকু, পুরা এর মানে এতটুকু, 0.75 এর মানে এতটুকু। পুরা L মানে ওই আমি বলছি যে ইফেক্টিভ লেন্থটা হচ্ছে অর্ধচন্দ্রটার সাইজ। আচ্ছা এত বড় হতে কেন? এটা যদি দেন এই অর্ধচন্দ্র সাইজ, এটা যদি দেন অর্ধচন্দ্র সাইজ, এটা যদি দেন অর্ধচন্দ্র সাইজ, তাহলে এটা তো অর্ধচন্দ্রের সাইজ। না আমি ভাবছিলাম অর্ধেকটাই ইফেক্টিভ লেন্থ মানে হচ্ছে কি এই যে হাফ সার্কেলের সাইজটা কতটুকুর উপর, কিভাবে 12 হলো, এটা L
এটাও এল, তাহলে টোটাল হাফ সার্কেলের সাইজ কত? 12। কিন্তু স্যার তার মানে স্যার বাকি যে সার্কেল এল প্লাস এল হইতেছে ওইটাই স্যার হ্যাঁ, ইফেক্টিভ লেন। ইফেক্টিভ লেন মানে হচ্ছে কি বাকলিং, একটা হাফ মানে একটা বাকলিং হইতে যেই পরিমাণ লাগে লেন্থটা লাগে সেটাই হচ্ছে কি আমার সার্কেল আবার পুরি হইতেছে ওইটাই স্যার এক্স্যাক্টলি একটা ঢেউয়ের সাইজ, টোটাল একটা ঢেউয়ের সাইজ, এটাকে বলা হয় হচ্ছে কি আপনার ঢেউয়ের ইংলিশ ওয়েভের একটা হাফ, এটা ওয়েভের সাইজ। তাহলে এটা আপনি খেয়াল করে দেখেন, আমি বলছি এখানে টোটাল ওয়েভটা কত হয়েছে, পুরোটা দিয়ে হয়েছে, এই জন্য এটা এল। এখানে হচ্ছে কত, এখান থেকে 30% বাদ, তাহলে 70% থাকে, তাহলে 70% এর উপর হয়েছে, তাহলে এটা হচ্ছে 0.7 70%। এখানে n/4 বাদ মানে 25% 2% থেকে 25% বাদ, তাহলে হাফ সার্কেলটা হচ্ছে কোথায় 50% এর উপর, তাহলে এটা 50% মানে n/2 বা 0.5 এর যেটাই বলুন না কেন, n/2 অথবা 0.5। তাহলে এখন আমাকে বলেন এটার সাইজটা কতটুকু? 12, কারণ এটাতে একটা এল আর নিচেও একটা এল আছে, এল প্লাস এল প্লাস এল বাট বোঝা গেছে? এই হচ্ছে কি এল ইফেক্টিভ বের করার কি। এখন আমাদের পি ক্রিটিক্যাল আমরা জানি কি, পি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু কিছুই না পাইস না ওই সূত্রটা পাইস per ei এই পাই স্কয়ার এই ওভার এল ইফেক্টিভ স্কয়ার। তার মানে এই ক্যান্টিলিভারটা এইভাবেই বাঁকবে, বাকিং থেকে এইভাবেই বাঁকবে। বাঁকবে কতটুকু, এটুকু তো অদৃশ্য, কিন্তু আমার ক্যালকুলেশন তো আসছে, ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে যে একটা বেন্ডের উপর, টোটাল একটা বেন্ডের উপর, এখানে হাফ বেন্ড হয়, হাফ বেন্ড আর এই পাশেও হাফ বেন্ড হতে পারে, ওইটা ধরে না আমার ফর্মুলাগুলো ডিজাইন করা হয় হচ্ছে কি সাধারণত একটা টোটাল ওয়েভটার উপর, মানে ওয়েভটা এইদিকে অর্ধেক আছে, বাদ বাকি অর্ধেকটা দেখা যাচ্ছে না, আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসছে পুরো ওয়েভ ধরে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। এই কারণে এটাকে টুয়াইস এল অনুমান করে নিতে হবে। আপনার ক্যান্টিলিভারের লেন্থ আপনার 10 ফিট, কিন্তু আসলে ইফেক্টিভ লেন্থ কত 20 ফিট, 20 ফিট তো আমার বিমই নাই। হ্যাঁ বুঝতে পারছি, যা থাকবে তার ডবল অনুমান করতে হবে। বুঝি না কারণ কোথায় সমস্যা হয়েছে, এটাতে লাস্টেতে আছে, এইখান থেকে আসা লাগবে তাই আপনার একটা জিনিস বাঁকে কতটুকু সেটাই হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ। এই লেন্থের সাথে অরিজিনালি কলামের সাইজ কতটুকু এটার সাথে একটা পার্থক্য আছে, বোঝা গেছে? এতটুকু তো বুঝতে পারছেন যে আমার কলামের সাইজ এলো, প্রত্যেকটা কলামের সাইজ এলো, এটাও 10 ফিট, এটাও 10 ফিট, এটাও 10 ফিট, এটাও 10 ফিট, কিন্তু আমার ফর্মুলার মধ্যে আছে কি ইফেক্টিভ মানে বাঁকে কতটুকু, কি বাঁকা একটা হাফ সার্কেল মানে অর্ধচন্দ্র, একটা অর্ধচন্দ্র হয় কতটুকু জায়গার উপরে, এখানে অর্ধচন্দ্রটা কতটুকু জায়গার উপরে আছে, ফুল জায়গার উপরে, এই কারণে এই ইফেক্টিভ সমান এল। এখানে বলছে অর্ধচন্দ্রটা হয় হচ্ছে কি 70% এর উপর, এই কারণে 0.7 এল, এটা হয় হচ্ছে 50% এর উপর, খালি মাঝখানে টুকু পাবে, এর জন্য এটা 0.5 এল, আর এটার অর্ধচন্দ্রের অর্ধেক হয়, বাদ বাকি অর্ধেক মিরর ইমেজ মানে আছে আছে বলে ধরে নিতে হবে। এই কারণে এই অর্ধেক আর এই অর্ধেক টোটাল মিলে হচ্ছে অর্ধচন্দ্রটা হয়, যার কারণে এটা হচ্ছে টুয়াইস এল। এখানে জটিলতা কিছু নেই, সিম্পল জিনিস। আমার বাঁকা এটা পরিপূর্ণ বাঁকের যেই দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে কি আমার ইফেক্টিভ লেন্থ, সেটা হচ্ছে বিমের সাইজ কলামের সাইজেই হতে হবে এমন কোনো কথা নেই, একমাত্র কলামের সাইজ সমান সমান ইফেক্টিভ লেন্থ হবে শুধুমাত্র একটা কন্ডিশন, যেখানে দুই মাথায় হিঞ্জ করা, ঠিক আছে? একমাত্র সেটার ক্ষেত্রে খালি ইফেক্টিভ লেন্থ সমান সমান এল, যা আছে তাই, ঠিক আছে? এখন আসেন প্রবলেম, বলেন। হ্যাঁ হ্যাঁ, কারণ এটার তো কোনো ই নাই, আপনি মনে করছেন লোড যত দিব বাকলিং তত হবে, এটা তো সেই বিম না যে যেদিকে লোড দিচ্ছি সেদিকে বাকলিং হচ্ছে, এটাকে বলা হয় বাকলিং। আপনি লোড দিচ্ছেন এক বরাবর, আপনি এটার ঘটনাটা ঘটবে হচ্ছে কি এই বিম এই কলামটার অবস্থার উপর, আপনি 10 লোড দিলেন বাকলো না, 20 লোড দিলেন বাকলো না, 30 লোড দিলেন বাকলো না, যখনই 35 দিলেন তখন বাঁকা শুরু হয়ে গেল। এই 35টি হচ্ছে ক্রিটিক্যাল লোড, এক একটা কলামের জন্য এই ক্রিটিক্যাল লোডটা ফিক্সড, এক এক সাইজের কলামের জন্য এক এক লেন্থের কলামের জন্য ক্রিটিক্যাল লোডটা ফিক্সড। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই কলামের ক্রিটিক্যাল লোড কত বাকলিং এর জন্য, ওই যে ফর্মুলা আছে বসায় দেন, অঙ্ক শেষ। যে লোড থেকে বাঁকা শুরু করবে ওটাই ক্রিটিক্যাল লোড, রাইট। ওর থেকে বেশি আপনি যদি লোড একবারে চাপায় দেন তাহলে আগেই বাঁকা শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন এটা ক্রিটিক্যাল লোড, সাপোজ মনে করেন ক্রিটিক্যাল লোড 100, আমি যদি এখন এর উপর 110 লোড চাপাই তাহলে এটা কম ভেঙে যাবে, বাকলিং এ ভাঙবে,
মানে এদিকে ডাইনে বামে বেন্ড কইরা ফেটে যাবে। কিন্তু এর ক্যাপাসিটি আছে মনে করেন 200, মানে এটা যতই চাপ দিই না কেন 200 পর্যন্ত লোড মানে ক্রাশিং নিতে পারে। ক্রাশিং এর 200 পর্যন্ত আছে, কিন্তু 100 দিলে এটা বাঁকা শুরু করবে, তার মানে এটার ক্যাপাসিটি হচ্ছে কি 100। ঠিক আছে, এগুলো হবে কখন? যখন এটা লম্বা হবে। আর শর্ট, এটাই কলমটাই মনে করেন এত ছোট সাইজ, একই ম্যাটেরিয়াল একই সাইজ সব মিল, তাহলে ফাটা হচ্ছে কতটুকু? ঠিক আছে, এখন আমি লোড দিব ওই 100 তে, কিন্তু আর সে বাঁকা শুরু বাঁকবে না, কারণ ওটা এখন ছোট হয়ে গেছে। তখন দেখা যাবে যে 200 হয়ে গেছে, তাও বাঁকতেছে না। 200 দিছি, কলমে ভেঙে গেছে, কিন্তু বাকি না। ঠিক আছে, ওই রকম এই ছোট ছোট কলামগুলা যত লোড চাপাবেন সে ভেঙে চলে চুচুড়ে দেবেন, ডাইনে বারো দরকার। জি স্যার, বাকলিং হবে। ঠিক আছে, কিন্তু যেগুলো লম্বা লম্বা ধরেন একতলা থেকে তিনতলা পর্যন্ত টেনে গেছেন কলাম, ওটা লোড দিলে দেখা যাবে ওটার কিন্তু ক্যাপাসিটি আছে 800 কি লোডের উপর দিলেই মনে করেন সাপোজ সাইডে খাওয়া শুরু করবে, কিন্তু ফাটবে না, কিন্তু কারণ ওরও ক্যাপাসিটি যা, এই কলামের ক্যাপাসিটি একই, সাইজ মনে করেন সমান। ওটাও কনক্রিট দিয়ে তৈরি, এটাও কনক্রিট দিয়ে তৈরি, ওটাও যে পরিমাণ নিতে পারে, ওটার মনে করেন 3000 পিএস কনক্রিট, এটাও 3000 পিএস কনক্রিট, তাহলে ওর ক্যাপাসিটি আর ক্যাপাসিটি সমান হওয়ার কথা, কিন্তু সাইজের উপর বাকলিংটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এটাই বলছিলাম ক্লাসের শুরুতে, এটাই বলা হয়েছে। আচ্ছা, এখন আসেন এই প্রবলেমটাতে এলিফেন্টিভ লেখা নাই কেন বলেন? কারণ বলেই দিছে এই প্রবলেমটাতে as a pin ended column, তার মানে কি পিন এন্ডেড মানে দুই পাশে পিন আছে, বোথ এন্ডে পিন করা মানে হিঞ্জ করা, এই কারণে ওর ইফেক্টিভ লেন্থই হচ্ছে তার ফুল লেন্থ। মানে এখানে 7 আছে, হ্যাঁ এখানে যে 7 ফিট দাও 7 মিটার লং দাও আছে, ওটা আসলে 7 ফিট লেন্থ। বোঝা গেছে কেন এখানে ওই কিছু লেখা নাই? আচ্ছা আসে, এবারে প্রবলেমটা আমি করি। বুঝতেই পারতেছেন আপনাদের বাকলিং এর জন্য যেহেতু না না স্পাইরাল কলামের ক্ষেত্রে হবে না, পৃথিবীর যে কোনো কলামের ক্ষেত্রে কলাম যদি কোন আসে মুখে বা এই কলমের ক্ষেত্রেও তাই, যে কোনো লম্বা একটা জিনিসের বস্তুর ক্ষেত্রে যেটা কলাম হিসেবে কাজ করতেছে, আপনার কলম হইতে পারে, স্ট্র পাইপ হইতে পারে, এখানে না পোখান না পাইপ হইতে পারে, লম্বা একটা জিনিস যার উপর লোড চাপানো হয়েছে অ্যাক্সিয়াল বরাবর, অ্যাক্সিয়াল কোনটা হচ্ছে তার অ্যাক্সিস বরাবর, সেটার ক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ উঠে নিতে পারেন, সমস্যা নাই, শীটও দিব, আপনি উঠে নিতে পারেন, সমস্যা নাই। আমি আগে অঙ্কটা করি, শুনেন, এখন আসলে লিখতে হবে। দেখেন আপনার প্রবলেমে কি কি দেওয়া আছে, বলে দিচ্ছে হচ্ছে কি এই কলাম, একটা কলাম আছে, লেন্থ কত, l = 7, দেখেন লেখা আছে l = 7, মানে l = 7 লেখা আছে 7 মিটার লম্বা, তার মানে লম্বা কলাম। ঠিক আছে, এটা হলো 3 মিটার লম্বা, ওটা 7 মিটার লম্বা, এই কলাম যেটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ওই যে A36 স্টিল টিউব, স্টিল বুঝতে পারছেন তো, স্টিলের ইয়েল স্ট্রেন্থ, এই যে স্টিলটা দেওয়া আছে সেটা ইয়েল স্ট্রেন্থ হচ্ছে কি 250 মেগাপাস্কেল। ঠিক আছে, মেগাপাস্কেল মানে কি 250 নিউটন পার মিলিমিটার স্কয়ার, অথবা 250 মেগা নিউটন পার মিটার স্কয়ার, যেভাবে বলো না কেন 250 নিউটন পার মিলিমিটার স্কয়ারও যা, 250 মেগা নিউটন পার মিটার স্কয়ারও তাই। ঠিক আছে, যাই হোক, মানে 250 এমপিএ মানে 450 গ্রেডের স্টিল। বুঝা গেছে? আচ্ছা 250 মেগাপাস্কেল, এটা হচ্ছে কি তার ইয়েল্ড স্ট্রেন্থ। এখন এখানে যেটা বলা আছে ম্যাক্সিমাম অ্যালাউবল লোড কত দেওয়া যাবে, মানে ওর উপর লোড কি পরিমাণ লোড চাপানো যাবে, মানে পি এর মান বের করতে। আচ্ছা, যাতে করে এটা ইয়েল্ডও না হয় এবং বাকলিংও না হয়। বুঝা গেছে? দুটো জিনিসই বলে দিছে, ইয়েল্ডও হওয়া যাবে না, বাকলিংও হওয়া যাবে না। নরমালি এটা স্টিলটা খুব কম স্টিল দিয়েছে, মানে সাধারণত 500 গ্রেডের স্টিল তো আছে, 500 গ্রেডের স্টিলটাকে নেই 500 W1 বলেন যে
500 ঠিক আছে। আচ্ছা 500 এই সংখ্যাটা হচ্ছে কি 500 যখন বলবে তখন বলবে 500 মেগাপ্যাসকেল বুঝাইছে। ওটারই আবার কেএসআই তে আনা যায় 72 কেএসআই আসে। 500 মেগাপ্যাসকেল সমান সমান 72 কেএসআই। ওটা আবার ওই কিসে ওর কেএসআই হ্যাঁ যেরকম 420 মেগাপ্যাসকেল 420 মেগাপ্যাসকেল মানে হচ্ছে কি 60 কেএসআই মানে 60 গ্রেড 60 গ্রেড যা জিনিস 420 গ্রেড একই জিনিস তাহলে ওটা মেগাপ্যাসকেল আর এটা হচ্ছে কি ওই কেএসআই। যাই হোক এখন আমাকে পি ক্রিটিক্যাল বের করতে হবে। আমার ডাইমেনশনটা আসলে এই যে টিউবটা এটা একটা স্ট্রয়ের মতো মানে বুঝছেন পাইপ মাঝখান দিয়ে ফাঁকা হলো শুধুমাত্র লোহাটা আছে কি রিং হিসেবে কেসিং এর মতো কেসিং দেখেন নাই ওই কেসিং এর মতো এটা একটা স্টিল টিউবের বাইরের ডায়ামিটার কত 75 মিলি টোটাল বাইরের ডায়ামিটারটা হচ্ছে কি মানে ডায়ামিটার মানে হচ্ছে ওই টোটাল ডায়ামিটার তো বুঝেন 75 মিলি ডায়ামিটার আর ভিতরে ইনার ডায়ামিটার হচ্ছে 70 মিলি মানে 70 মিলি পুরো জায়গাটাই হচ্ছে হলো। তাহলে লোহা আছে কতটুকু এই যে এই রড যেটুকু অ্যাশ কালার করা সেটা হচ্ছে কি তার রডের ব্যান্ড। তাহলে লোড ক্যারি করবে কে হলো পোরশন ক্যারি করবে লোড মানে এই যে যতটুকু আছে লোহা যতটুকু আছে সলিড পোরশনটা তো সেটা সলিড পোরশন কত আছে সেটার এরিয়া কত এটা ছোটবেলায় আপনারা যে পরিমিতির অঙ্ক করে শিখছেন ঠিক আছে যে পাই বাই 4 ইনটু ডি স্কয়ার করলে বাইরের এরিয়া আসে এখান থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে আমরা বাইরের ক্ষেত্রফল এই ছোটবেলার অঙ্ক ছিল যে পুকুর কাটছি আমি একটা আমার জমির মধ্যে এতখানি পুকুর কাটছি রাস্তার ক্ষেত্রফল কত অনেকটা এরকমই অঙ্ক যাই হোক ওটা ব্যাপার তাইলে আমার এই ক্রিটিক্যাল লোডটা বের করতে হবে আগে দেখতে হবে এবং তার অ্যাক্সিয়াল ক্যাপাসিটিও দেখতে হবে যে সে আসলে যে বললাম না দুইটা ক্যাপাসিটি দেখতে হবে বাকলিং ক্যাপাসিটিও দেখতে হবে অ্যাক্সিয়াল ইয়েল্ডিং ক্যাপাসিটিও দেখতে হবে যে ইয়েল্ড করে কোন পর্যায়ে আছে। তাহলে আসেন বাকলিং আচ্ছা যেহেতু স্টিল বলে দিছে স্টিলের একটা ইয়ের মান আছে মডুলাস অফ ইলাস্টিসিটি গিগা এটা তো 200 গিগাপ্যাসকেল হবে 200 into 10 to the power 9 200 into 10 to the power 9 মানে হচ্ছে 200 গিগাপ্যাসকেল 200 into 10 to the power 9 প্যাসকেল সমান সমান হচ্ছে 200 গিগাপ্যাসকেল 200 গিগাপ্যাসকেল গিগা মানে কি 10 to the power 9 মানে একের পিঠে 9টা শূন্য স্কেলের মডুলাস অফ ইলাস্টিসিটি হ্যাঁ এটা সাধারণত ফিক্স এটাকে যখন আপনি পিএসআই তে কনভার্ট করবেন তখন আসবে হচ্ছে 29 into 10 to the power 6 পিএসআই 29 into 10 to the power 6 পিএসআই স্টিলের ক্ষেত্রে এই দুটো আমি ভ্যালু লিখে দিই কারণ এটা মাঝে মাঝে অঙ্কে দেওয়া থাকে না আমি আপনাদের লিখে দিচ্ছি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল এসআই ইউনিটও বলতে পারে এফপিএস ইউনিটও বলতে পারে বা বলা না থাকতে পারে 200 into 10 to the power 9 প্যাসকেল এটা হচ্ছে কি 29 into 10 to the power 6 psi অথবা যদি বড় শর্টে লেখে তাহলে 200 গিগাপ্যাসকেল লেখে আর এটা 29000 psi লেখে বুঝছেন একই জিনিস ওটা হচ্ছে psi ksi আর এটা হচ্ছে কি প্যাসকেল গিগাপ্যাসকেল কনভার্ট করলে তাই আসবে সমস্যা নেই psi কে 145 দ্বারা গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে গ্যাপ প্যাসকেল এটা হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল সাধারণত ফিক্স যে কোনো জায়গায় অঙ্ক করতে যাবেন না কেন যাই করেন না কেন এরকমই আসে এটা 200 জায়গায় হয়তো 190 80 হতে পারে বা 210 5 10 হতে পারে কাছাকাছি ওইরকম ঠিক আছে আচ্ছা এখন আপনি আমাকে বলেন এই অঙ্কটার ক্ষেত্রে প্রবলেম 1 এল কত আছে সরি 7
তারপরে ই এর মান কত দেওয়া আছে 200 ইনটু 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল নাকি গিগা প্যাসকেল, গিগা তো লেখা যাবে না, প্যাসকেলে নিয়ে আসতে হবে। এরপরে কি দেওয়া আছে আই, আই হচ্ছে গিয়া বের করতে হবে, রাইট। বাইরের ডায়ামিটার হচ্ছে গিয়া 75 মিলিমিটার আর ভিতরের ডায়ামিটার হচ্ছে গিয়া 70 মিলিমিটার। এখন এটা আয়ের মান বের করেন। হ্যাঁ আই আই এক্স্যাক্টলি। ও রেডিয়াস দেওয়া, ও সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে, রেডিয়াস দেওয়া আছে, তার মানে এটা দ্বিগুণ হবে, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। 150 140। এবার আসেন এতদিন তো বিএইচ স্মিথ বাই 12 দিয়ে কাজে লাগাই সেটা হলো। এবার বলেন যে সার্কুলারের মডেল অফ সিস্টেম মান কত? পাই 450 স্কয়ার বাই 4 মাইনাস পাই ইনটু 140 স্কয়ার বাই 4 ইজ ডিভাইডেড 64। 4 থাকলে কি আবার 64 টা লাগে? বলেন এখানে যা কথা সেটা পরের বিষয়। এখানে এটা কোর্স হচ্ছে রেডিয়াস দিয়ে, তাহলে রেডিয়াসে কম করা যাবে, যেটা দিয়ে করাচ্ছে সেটাই করাই। সার্কুলারের একটা সার্কেলের, ফুল সার্কেলের আই এর মান হচ্ছে গিয়া পাই বাই 64 ইনটু ডি টু দি পাওয়ার 4। বোঝা গেছে? একটা ফুল সার্কেলের তার সেন্টার দিয়ে যায় এমন একটা অ্যাক্সিস সাপেক্ষে তার আই এর মান হচ্ছে গিয়া পাই বাই 64 ইনটু ডি টু দি পাওয়ার পাই দি 4 বা 64। হ্যাঁ এটা তো আপনারা ছোটবেলায় শিখছেন, মানে মেকানিক্সেই তো শেখার কথা। যেরকম bh কিউব বাই 12 এটা ফিক্স না, এটা ডিরাইভ করা যায়, মানে সূত্র না, এটা আসছে ম্যাথমেটিক্যালি আসছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি হবে? ডিটা বের করে নিতে হবে এখন। পাই বাই 64 ইনটু d টু দি পাওয়ার 4, মানে টোটালটা যদি d ধরি তাহলে 150 টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ আচ্ছা এটাকে একটু ই করে নেন 0.150 মিটার, এটা হচ্ছে কি 0.140 মিটার, তাহলে এটা মিটারে নিয়ে নেন কারণ সবকিছু আমার মিটারে লাগবে। হ্যাঁ নেগেটিভ হয়ে যাবে না 1.15 और 4 দিয়ে হ্যাঁ তাও করা যায়, মাইনাস পাই বাই 64 ইনটু 0.14 টু দি পাওয়ার 4। কি করলাম এটা বলেন? জায়গাটা আলাদা করে নিতে পারছেন, সেটা একটা ভালোটা ভালো করেন ভাই, আমার কথা কি নাই। বের কথা হচ্ছে গিয়া টোটাল সার্কেলের থেকে যখন আপনারা এটা অঙ্ক করছেন, ছোট ছোট অঙ্ক করছেন, যে একটা সিলিন্ডার যেটার মাঝখানে হলো বা যদি একটা সিলিন্ডারই হতো তাহলে তাই সেটা হতো কত? পাই বাই 64 ইনটু d টু দি পাওয়ার 4। d এর মান কত হয় যে টোটাল সিলিন্ডারের ডায়ামিটার। এখন এর মধ্যে এতটুকু এরিয়া নাই, নাই থাকলে কি করছেন? বিয়োগ করছেন, তো মাইনাস ওই সার্কেলেরও তো একটা সার্কেল, ওটারও তো একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, কতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া? এতটুকু, যেটা নাই এখান থেকে বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা। যেরকম আপনি যখন আই এর বের করছেন তখন কি করছেন? টোটাল থেকে 150 ও ব্যাসার্ধ চিনেন? ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে মানে দূরত্ব। আমার অঙ্কে ব্যাসার্ধ দেওয়া ছিল 75, তাহলে ব্যাস কত? কত হয় 75 দ্বিগুণ 150, এটা তো 75 দ্বিগুণ 150। আর ভিতরের ব্যাসার্ধ ছিল হচ্ছে কি কত ছিল? 70, তাহলে ভিতরের ব্যাসার্ধ ব্যাস কত? 140 তাই তো? বুঝছেন? আচ্ছা
এইটা হচ্ছে নাকি এটা দেখেন ফর্মুলা, এটা একটা ফর্মুলা পাই বাই 64 × 10⁴ একটা সার্কেলের কেন্দ্র দিয়ে যায় এরকম একটা অ্যাক্সিসের সাপেক্ষে তার রোটেশনের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে গিয়া পাই বাই 64 × 10⁴। তাহলে এই যে পাই বাই 64 × d পুরোটা এখান থেকে যখন এটা বিয়োগ করবেন তখন পাবেন হচ্ছে গিয়া এইটুকু এরিয়া। কারণ আমার এরিয়া আছে কতটুকু, এতটুকু না, তার মানে এই টোটালটা থেকে মাঝখানেরটুকু বাদ দিলেই সলিডটা পাঁচে শুধু একবারে করা হয়েছে, সাইডে করে নিলে হবে, সাইডে করে নিলে হইতো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা কত আসে? বুঝছেন? আচ্ছা এখন আপনি সব জানেন, তাহলে পি ক্রিটিক্যাল কত? I square I ভাগ LV 5.99 এল এল কত? 5 কত 5 পয়েন্ট 5.99 এটা কত আছে? দেখেন এখন কত আসে পি ক্রিটিক্যাল? এই অঙ্ক শেষ না, শেষ জিওলজি ক্লাস। এইটা ছোট ছোট অঙ্ক সব কনভার্ট করে নিতে হবে, নাইলে কম ভুল হয়ে যাবে। কোথায়? এই যে বিভিন্ন মান দিয়ে রাখতেছেন, একটা কেএস এর একটা পিএস। হ্যাঁ কনভার্ট তো করতেই হবে, সবকিছু মিটারে এবং নিউটনে নিয়ে আসতে হবে। মিডিয়াম তো তাই করছেন, প্রত্যেকটা একই কাজ। প্রত্যেক আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন ইউনিটের ভুলতে বেশি, ঠিক আছে, ইউনিটের ভুল হবে বেশি সহজ, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। 7 টু দি পাওয়ার 2 L স্কয়ার হবে, তার মানে 49 ভাগ 49। হ্যাঁ দেখেন এটা কত আসে? পারেন নাই? ক্যালকুলেটর কি বের? 4.76 into 10 to the 10 এটা আছে। মাইনাস 2 লাখ সামথিং আসবে। 2,41,000 2,41,000 অত লাগবে না, 2,41,400 এরকমই আসবে। আচ্ছা ঠিক আছে বলো 2,41,000 হ্যাঁ বুঝতে পারছি, যাই করেন না কেন ওই রকম বলেন, বাইর করেন, ঠিক মতো বাইর করেন। 2,41,000 সামথিং আসলেই হবে, সমস্যা নাই, অত দরকার নাই। আচ্ছা 2,41,400 হ্যাঁ দেখ 2,41,400 নিয়ে যাও। সব কিছু আপনি প্যাসকেলে নিয়ে আসছেন, সব কিছু নিয়ে আসছেন, তাহলে কিলোমিটার আসবে কেন? সব নিউটনে আসবে, নিউটন আর মিটারে আনতে হবে। প্যাসকেল মানে কি নিউটন পার মিটার না, মিটার স্কয়ার না, সব এটা প্যাসকেল মানে কি নিউটন পার মিটার স্কয়ার। এখানে মিটার, এখানে সবকিছু মিটার, মিটার টু দি পাওয়ার 4। তাহলে আমার ওখানে আমার কি কিলোনিউটন আসে কেমনে? ইউনিট গুলো দেখেন, এটা কি মিটার টু দি পাওয়ার 4। এই প্যাসকেল মানে কি? প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার, আর এটা তো মিটারই আছে, সবকিছু নিউটন আর মিটারে আছে।
এটা নিয়ে কাটানোর কিছু নাই 2 লাখ এর উপরে আপনার যদি 2 লাখ লাগানো সেটা সমস্যা নাই কারণ এটা অনেক বড় তো সংখ্যাটা ওই 300 400 এটা কোনো ঘটনা না ঠিক আছে সমস্যা না আপনি এক্সাক্ট লিখতে চাচ্ছেন না এক্সাক্ট লাগে কত আসছে ভাই বলেন তো এক্সাক্ট আপনাদের তো বললেও ভুল করলাম এইটা আসছে আমার হ্যাঁ 302 আচ্ছা ঠিক আছে 302 একটা বেশি ধরে পড়ে হলো এখন এটা কি বাকলিং এর জন্য এটা হচ্ছে কি এত নিউটন বাকলিং এর জন্য এটা বাকলিং এর জন্য এত পরিমাণ নিউটনে এত নিউটন লোড দিতে পারে আর কি ঠিক আছে এক্সিয়াল আচ্ছা করব এবার আসেন যে আমাকে বের করতে হবে এটা এই পরিমাণ লোড দিলে তার স্ট্রেস কত আসে কি পরিমাণ স্ট্রেস এর মধ্যে আসতে পারে মানে নিতে পারে স্ট্রেস এর দিক থেকে আসবে সেটার জন্য কি করতে দেখেন আমার এই বাক্সে যে পরিমাণ লোড এই বাক্সের লোডটাকে আমার স্ট্রেস বের করতে তাহলে ক্রিটিক্যাল স্ট্রেস কেমনে বের করব আমরা জানি স্ট্রেস সিগমা এটা আপনাদের SM1 এ কত করা সিগমা P/A এই ফর্মুলাটা দেখার কথা অথবা নরমালি বলে দেই চাপ বল বাই ক্ষেত্রফল তাহলে বল বাই ক্ষেত্রফল রাইট চাপ স্ট্রেস পীড়ন যাই বলেন না কেন বল বাই ক্ষেত্রফল তাহলে আমি যদি এটাকেই ওভাবে আমার বাকলিং এর জন্য করি তাহলে সিগমা ক্রিটিক্যাল হচ্ছে কি পি ক্রিটিক্যাল বাই এরিয়া তাহলে পি ক্রিটিক্যাল কত আসলো কত 302 নিউটন আর ক্ষেত্রফল কত পাই বাই 4 ইনটু ডি ডি এর মান হচ্ছে কি 100 পাই ডি স্কয়ার ভাগ 4 যেটা ওইটা হ্যাঁ মাইনাস এইজন্য আলাদা করে নেওয়া ভালো এটাই তো নাকি ক্ষেত্রফল কিভাবে বের করলাম বলেন দেখি বড়টার ক্ষেত্রফলের থেকে ছোটটার ক্ষেত্রফল যখন বিয়োগ করে দিছি তখন আমার ওই যে পাশের যে লোহা আছে এটা আছে এটা আপনি এস্টিমেটিং করতে দেওয়া করতে হইছে প্রথমে যদি আমি বিটা বের করতাম তাই আপনার ইচ্ছা আপনি যখন করেন সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ করতে পারেন কোনো প্রবলেম নাই আপনি আগে ক্ষেত্রফল বের করে এসে সব অঙ্ক করেন আগে সবকটা প্যারামিটার বের করেন আমার কত হচ্ছে অঙ্ক করতে হবে সেটা আপনি কখন করবেন এটা আমার ইস্যু না এমন কোনো ফিক্স না যে আমি যেটা বলতেছি অঙ্ক যেভাবে কিছু সেভাবে করেন ওই ছোটবেলার ওই অঙ্ক মাস্টারের মতো আমি অঙ্ক কাটবো না আমার দরকার রেজাল্ট ঠিক আছে এই জায়গায় আপনি যেভাবে খুশি করেন কোনো সমস্যা না আপনাকে বের বসাইতে হবে ক্ষেত্রফলগুলো বসাইতে হবে ক্ষেত্রফলের মান কত আপনি আগে বের করে রাখছেন না এখন বের করছেন সেটা আপনার বিষয় কোনো সমস্যা নেই কত আসে বলেন এটা কত মিটার স্কয়ার এটা নিউটন এরিয়ার মান কত মিটার স্কয়ারে না আর এটার মান নিউটন তাহলে কত আসে নিউটন পার মিটার স্কয়ার হ্যাঁ কত আসে 132 হ্যাঁ কোনটা আসছে আনসার কত ভেঙে ভেঙে করে নেন আগে কত আসে বলা যার যেটা আসছে ওটা ঠিক মিটার এখানে 2.27765
হ্যাঁ ওটাই বলেন আপনার ঠিক আছে 105,943,189.2 নিউটন পার, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। 105 আচ্ছা এত প্যাসকেল বেশি হ্যাঁ এত প্যাসকেল লিখলো হবে। এখানে আছে 943 10 কোটি 59 লাখ আমি সেটা 190 ওইটা ইয়ে করে নিয়ে আসেন দেখেন ইঞ্জিনিয়ারিং এ নিয়ে আসে ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে 105 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। কারণ কি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর আগায় নিয়ে আসছি, 0.6 ঘর আগায় নিয়ে আসছি, তাহলে 10⁶ এটা তো বুঝেন। অথবা যেভাবে আছে সেভাবে রাখেন, কোনো সমস্যা নেই। আপনাদের আবার ওই এগুলা দেখাতে গেলে তো আপনাদের আবার অনেক ধরনের প্রবলেম বাইরে, কেমন এটা 10⁶ হলো, এটা তো বুঝছেন এটা কেমনে আসছে। এইটা হচ্ছে কি তার স্ট্রেস জেনারেট করবে, তার মানে কি ওই পরিমাণ লোড চাপাইলে এই পরিমাণ স্ট্রেস জেনারেট করবে। আর আমার ইয়েলি স্ট্রেস কত? এটা কি স্যার ওইটা তো বাকলিং এর জন্য ওই পরিমাণ লোড দেওয়ার জন্য এই পরিমাণ স্ট্রেস জেনারেট করবে, রাইট। এখন আমার ইয়েলি স্ট্রেস কত? সিগমা ওয়াই দেওয়া আছে কত? 250 মেগাপ্যাসকেল অথবা 250 × 10⁶ প্যাসকেল, অথবা এটাকে লেখা যায় 250 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। প্যাসকেল মানে তাই, বা 6টা শূন্য, তার মানে 250 পরে কয়টা শূন্য আছে? এটাই হচ্ছে কি এত প্যাসকেল। এখন আপনি আমাকে বলেন ও ইয়েল্ড করে হচ্ছে কি 250 মেগাপ্যাসকেলে, আর আমার আসতেছে হচ্ছে কি 105 মেগাপ্যাসকেল, তাহলে ফেল করবে? ফেল করবে। তার মানে সেফ আছে। কোন দিক দিয়ে সেফ আছে? তার ক্যাপাসিটি, তার কম্প্রেশনের ক্যাপাসিটি হচ্ছে 250 মেগাপ্যাসকেল বা 250 × 10⁶ প্যাসকেল, যেটাই বলেন না কেন। মেগাপ্যাসকেল মানে হচ্ছে কি ইনটু 10⁶, এটা আপনাকে জানতে হবে। তাহলে 250 মেগাপ্যাসকেল যদি তার ক্যাপাসিটি হয় আর আমার আসে ওই ক্রিটিক্যাল লোডের কারণে যদি আসে মাত্র 105, তার মানে ক্রিটিক্যালের কারণেই ফেল করছে। মানে 105 যাওয়ার পরে তো সে ফেল হয়ে গেছে, বাকলিং হয়ে গেছে। কিন্তু যদি এটা শর্ট হতো, যেরকম এই অঙ্কটাই আপনি এখন 7 মিটারের জায়গায় 2 মিটার ধরে করেন, একই অঙ্ক, তাহলে বুঝতে পারবেন ঘটনা কি হচ্ছে। শর্ট হইলে হইতো না এটা, ঠিক আছে? হ্যাঁ বাকলিং হইতো না শর্ট হইলে। 7 মিটারের জায়গায় আপনি 1 মিটার ধরে করেন, ঠিক আছে? তাহলে দেখেন এবার বাকলিং হয় নাকি। অঙ্ক হুবহু সেম, যা আছে তাই। এটা বুঝতে পারলাম না, বলুন। এটা এটা তো দেয়া আছে আর আমার আসছে এটা, তাহলে এটা সেফ, তাহলে আবার সেফ তো সেফ কোন দিক দিয়ে সেফ? ইয়েল্ডে পর্যন্ত সে যায় নাই, তার আগেই বাকলিং হয়ে গেছে। বাকলিং হয় কততে? 241 এ না? এই লোকটার কারণে তো বাকলিং হয়। তার মানে 241,320 মানে 2,41,302 নিউটন পরে আপনি যখন 2,41,302 নিউটনের পরে যতই আপনি লোড চাপাবেন না কেন, ওটা বাকলিং হওয়া শুরু করবে, ওটা স্ট্রেস পর্যন্ত যেতে পারবে না, ওর আগেই শেষ। মানে ক্যাপাসিটিটা দেয়া ছিল এটা, কিন্তু হ্যাঁ ক্যাপাসিটি দেওয়া আছে। ইয়েল্ড স্ট্রেস মানে তো সেটা টানে বা কম্প্রেশনে কি পরিমাণ লোড ক্যাপাসিটি, ওটাই হচ্ছে স্ট্রেস। কিন্তু ক্রিটিক্যাল লোডের কারণে হ্যাঁ হ্যাঁ ওই ফর্মুলার মধ্যে যে টার্মগুলো আছে ওগুলোর উপরই বাকলিং ডিপেন্ড করে, শুধুমাত্র পাই বাদ দিয়ে, পায়ের উপর ডিপেন্ড করে না। সূত্রটার মধ্যে সব কটা জিনিসই আছে। ম্যাটেরিয়াল কি সেটার উপর বাকলিং ডিপেন্ড করে, মোমেন্ট অফ ইনারশিয়া মানে সাইজ কি রকম সেটার উপর বাকলিং ডিপেন্ড করে, এবং এটা কতটুকু লম্বা এটার উপর বাকলিং ডিপেন্ড করে, তিনটা জিনিসের উপরই ডিপেন্ড করে। ঠিক আছে? আপনি এই অঙ্কটাই একটু দেখেন পরে, মনে করেন সব অঙ্ক ঠিক আছে, খালি লেন্থ দিছে হচ্ছে 1 ফিট, 1 ফিট না তো 3 ফিট দিছে। 3 ফিট মানে কত মিটার? 1 মিটার। তাহলে 1 মিটার ধরে করো। অঙ্কটা সব কিছু ঠিক আছে, খালি 1 মিটার দিছে। লেনটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ করেন, করলেই না বোঝা যাবে। স্যার এই যে আমি দেখবো করেন। এই যে হ্যাঁ খালি লেন্থ সবই ঠিক আছে, খালি লেন্থে পাবো। ঘটনাটা কি ঘটছে? হ্যাঁ সবাই তো বুঝতেছে, করেন। স্যার সিগমাটা হচ্ছে স্ট্রেসটা, হ্যাঁ ক্রিটিক্যাল স্ট্রেস না? হ্যাঁ
ওয়াইটা কি ইয়েল স্ট্রেস ইয়েল মানে যেটা টেস্ট করে বের করা হয় ম্যাটেরিয়াল প্রপার্টি যে কোনো রড এসে ফার্স্টে টেস্ট হয় সিগমা fy বা সিগমা y একই জিনিস মানে যেটা দেয়া থাকে যে এত পর্যন্ত ইয়েটা সমস্যা নেই আসলে সিগমা বের করা সিগমা ক্রিটিক্যাল বের করা এটা আমরা এরিয়াটা দিয়ে দেব হ্যাঁ শুধু লেন্থের মান 1 মিটার লেখেন প্রবলেম 2 মানে আপনি যেটা করাচ্ছি সেটা হচ্ছে লেন্থের মান শুধুমাত্র 1 মিটার বাকি সংখ্যাটা আছে না ডঙ্কি দাও আছে না এটা তো ইয়েল লিস্টে সিগমা y ওটা তো মডুলাস ক্লাস হ্যাঁ এটা দাও না আমাকে দাও স্টিলের জন্য এটা নির্দিষ্ট কি কিসের মান সিগমা ক্রিটিক্যাল মান আচ্ছা আর ওটার মান 27 আরে সমস্যা নেই এটা হচ্ছে আচ্ছা 5191 এর ইনটু 6 তো আচ্ছা দেখেন সিগমা ক্রিটিক্যাল মান কত আসছে 5191 সিগমা ক্রিটিক্যাল কত 5191 223 17 অথবা এটাকে এভাবে লেখা যায় 5191 ইনটু 10 টু দি পাওয়ার 6 কি এটা মেগাপ্যাসকেল তাই তো আর সিগমা y কত দেওয়া আছে 250 ইনটু 10 টু দি পাওয়ার 6 মেগাপ্যাসকেল কোনটা বড় ক্রিটিক্যালটা বড় জিনিসটা সংখ্যায় যদি বুঝতে চান তাহলে খেয়াল কর কি বুঝাচ্ছে ক্রিটিক্যালটা বড় আমার একটা কলামের উপর লোড চাপাইলে আমি লোডটা ক্রিটিক্যালে যে গেলে এর মধ্যে স্ট্রেস আসে কত 5000 কিন্তু নরমালি লোড চাপাইলে এটা ফেলই করে কত দেয় 250 মেগাপ্যাসকেল তাইলে ফেল করবে কার কারণে ইয়েল্ডিং এর কারণে ফেল করবে এই ক্রাইটেরিয়াটা হচ্ছে কি বাকলিং আর এই ক্রাইটেরিয়াটা হচ্ছে কি ইয়েল্ডিং তাহলে ফেল করবে কার কারণে যেটার মান কম তাহলে ফেল করবে কিসে ফেল বাই ইয়েল্ডিং বা ইয়েল্ড স্ট্রেস এটা লেখেন আর এর আগেরটা ফেল করছে কিসের জন্য বাকিং এর কারণে ফেল বাই আচ্ছা লং কলাম ফিল করে বাকলিং এ শর্ট কলাম ফিল করে হ্যাঁ শর্ট কলাম ধরে এই কারণে বলছি এগুলো বাকলিং আসবে না বাকলিং এ যাইতে হলে তার মধ্যে অনেক স্ট্রেস আসতে হবে কত পর্যন্ত স্ট্রেস নেওয়ার আগে সে চুপচুপ হয়ে যাবে তখন বলছিলেন যে এক্সিয়াল লোডের কারণে ফেল করে এটা কি শর্ট কলামের ফেল হ্যাঁ এটা তো আসছে এক্সিয়াল লোডের কারণে এই সিগমা y কার কারণে আসছে সিগমা y আসছে py বাই এর কারণে p তো ওটাই তো ওই p হচ্ছে এক্সিয়াল p জাস্ট স্ট্রেস এর কারণে কোনো সমস্যা নেই তার মানে আবার বলি শুনেন দুইটা স্ট্রেস আছে এটা হচ্ছে বাকলিং এর কারণে যে স্ট্রেসটা জেনারেট করছে আর এটা হচ্ছে অরিজিনাল এর উপর লোড চাপালে যে স্ট্রেসটা জেনারেট করে সর্বোচ্চ যে পরিমাণ নিতে পারে এটা হচ্ছে সেই সর্বোচ্চ পরিমাণ যেটাকে বলা হয় ইয়েল্ড স্ট্রেস স্টিলের ইয়েল্ড স্ট্রেস মনে করেন আমি বললাম 500 W তার মানে সে 500 মেগাপ্যাসকেল পর্যন্ত তার মধ্যে লোড নিতে পারবে 500 পরে গেলে সে ইয়েল্ড হওয়া শুরু করবে বুঝা গেছে তার মানে আলটিমেটলি ওটার মধ্যে ইয়েল্ড ক্যাপাসিটি মানে ওটার ক্যাপাসিটি স্টিলের ক্যাপাসিটি হচ্ছে 500 পর্যন্ত 500 এর উপর ওর মধ্যে যদি লোড আসে তাহলে সে ওটা আর নিতে পারবে না বুঝা গেছে ফেল বাই তাইলে যেটার মান কম সেটার কারণে ফেল করবে
এটার কারণে ফেল করছে মানে ইয়েল্ডিং এর কারণে ফেল করছে, মানে লোড চাপাইছি বাকলিং এ যাওয়ার আগে 250 তে পৌঁছে গেছে। কারণ আমি যত লোড চাপাবো স্ট্রেসের মান বাড়তে থাকবে। আমি লোড চাপাইলাম 10, ভিতরে মনে করেন আসলো 2, আমি লোড চাপাইলাম 100, ভিতরে আসলো মনে করেন 50, আমি লোড চাপাইলাম মনে করেন 1000, ভিতরের মধ্যে আসলো 250। আমি ওই 1000 এর পরে যখনই আমি 1001 চাপাবো তখন তুই 250 এর জায়গায় 250 পয়েন্ট সামথিং হয়ে গেল, ততক্ষণে তার ইয়েল্ডিং শুরু হয়ে গেছে। তার মানে সে কিন্তু বাকলিং এ পৌঁছাতে আরো লোড লাগে, বাকলিং এ পৌঁছাতে মনে করেন লাগে হচ্ছে কি মনে করেন আরো 1000 তো হলো 5000 লোড লাগে। 5000 এ যাওয়ার আগে 1000 এ পৌঁছানোর সময় সে 250 চলে আসছে স্ট্রেস, সে বের করা শুরু করে দিয়েছে। আপনি চাইলে লোডটাও বের করতে পারেন, এই স্ট্রেস থেকে লোড বের করা যাবে না? কিভাবে বের করতে পারবো? আমি যদি লোড বের করতে চাই তাহলে স্ট্রেস থেকে সহজে লোড বের করা যায়। কিভাবে? সিগমা y is equal to p by a, তাইলে p is equal to কি সিগমা y into a, তাহলে করেন, করলেই আমরা পাই যাবেন ওটা কত আসবে, মানে লোডটা কত ছিল এটা জানবো, মানে কত পরিমাণ লোড সে নিতে পারবে কলামের ক্যাপাসিটি বের করেন। সিগমা তো 250 ইনটু এরিয়া তো একই পাই বাই 4 ইনটু কত আসে দেখেন। এটার পি ক্রিটিক্যালটা কত আসছিল? 11 83 38 41 নিউটন, তাই তো? আচ্ছা এখানে কত আসে? ইংলিশে বলেন একটু ভাই। 569 মানে কি 69 569 413 আর পয়েন্ট লাগবে না, এটা নিউটন। বা আমি বলতে পারি 569 কিলোনিউটন, তাই তো? আর এটা কত কিলোনিউটন? 11823 কিলোনিউটন। দেখেন পার্থক্য দেখেন, বাকলিং এ যাইতে হলে 11000 কিলোমিটার লোড চাপাইতে হয়, প্রায় 12000, আর নরমালি এটা গুঁড়ো হয়ে যাবে 500 ওই ডাবল আরো বেশি 600 11000 যদি আপনারা ঠিক করে থাকেন একটু অঙ্ক। তার মানে বোঝা যাচ্ছে এই লোডটা এটা ফেল করছে কার কারণে? এটার কারণে। কারণ আমি 569 মানে হচ্ছে কি 569 এর পরে আমি যত লোড চালাবো 570 দেওয়ার সাথে ছিল বাকলিং হওয়া শুরু হয়ে যাবে। বাকলিং কেন? এটা তো স্ট্রেস ফেল হয়ে যাবে, ইয়েল্ডে ফেল হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে, ছোট হয়ে যেতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর এর আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? এর আগেরটার ক্ষেত্রে 105 হয়ে যায়, সরি 105 না, ক্রিটিক্যাল পি ক্রিটিক্যাল প্রি ক্রিটিক্যাল 241 দিলেই ক্রিটিক্যালে চলে যায়, মানে বাকলিং হওয়া শুরু করে। আর আমার নরমাল নিতে পারে হচ্ছে 569। দেখেন লোডের রেসপেক্টে যদি বলেন তাহলে এটা হচ্ছে সে লোডের রেসপেক্টে, মানে পি সিআর এর সাথে পি ওয়াই এর তুলনা করবে। আর যদি স্ট্রেসের সাথে করেন তাইলে সিগমা সিআর এর সাথে সিগমা ওয়াই এর তুলনা করবেন। যাই হোক, এই তো সহজ বিষয় হচ্ছে কি, যেটা কম সেটার কারণে স্ট্রেস যেটা কম সেটার কারণে ফেল করবে, বা লোড যেটা বেশি সেটার কারণে ফেল করবে। যাই হোক, যেভাবে করা দিয়েছি এভাবে করলে আপনারা আনসার পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা এবার আসেন এই সেম অঙ্ক। এল ইজ ইকুয়াল টু, বুঝতে পারলেন যে কোথায় সমস্যা হয়েছে? আমি বললাম এল ইজ ইকুয়াল টু 3 মিটার both end fixed solid circular column, ঠিক আছে? যার ডায়ামিটার হচ্ছে কি 100 মিলিমিটার, একটা রড সাপোজ। ফাইন্ড
হ্যাঁ হ্যাঁ নিরেট ফাইন যেটা বাইর করতে বলছিল যেটা কিসের কারণে ফেল করবে 100 মিলিমিটার মিলিমিটার কলাম ও এর মানে হচ্ছে সলিড আপনার স্টিল তো 200 ইনটু 10⁹ প্যাসকেল ফাইন কি স্যার বের করতে হবে কি যেটা আপনার আগের বার যেটা লাগছিল সিয়ার না কার কারণে ফেল করবে কোন কারণে ফেল করবে এর দিকে ফেল করবে না বাকি ফেল করবে আমি তো জানি না এটা শর্ট না লং 3 মিটার এখন যেটার কারণে ফেল করতে পারে এখানে এল সেল ঠিক আছে যেহেতু চিকন দেখা যাচ্ছে সেহেতু বাকলিং এ ফেল করার সম্ভাবনা বেশি আরো মোটা দিলে বাকলিং এ ফেল করতে হবে ওই আগেরটাই যেটা বের করতে বলছে বেশি লিখতে হবে তো তাই লাগে আগেরটাই কি লেখছিল কি বের করতে বলছে এই যে ডিটারমাইন দা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল অ্যাক্সিয়াল লোড যে একটা কলাম ক্যান সাপোর্ট কত লোড সাপোর্ট করতে পারে পিসিআর এবং পিওয়াই দুটোই বের করে দেখেন যে কোনটার কারণে ফেল করে এখানে ডায়ার 100 মিলিমিটার দেওয়া আছে 100 মিলিমিটার এবং সলিড হ্যাঁ আপনাকে পিসিআর এবং পিওয়াই দুটোই বের করতে হবে ঠিক আছে করে দেখেন কোনটার কারণে ফেল করে লেন্থের মান হচ্ছে 3 মিটার দুই সাইডে ফিক্স কলামের সাইজ হচ্ছে 100 মিলিমিটার একটা সলিড রড ঠিক আছে এটা কার কারণে ফেল করবে এবং সেই লোডটার মাত্রা কত তার মানে আমরা পি ওয়াই বের করতে হবে পি সিআর এর মানও বের করতে হবে তারপরে কোনটার কারণে ফেল করবে সেটা কমেন্টসে লিখতে হবে পায়ের মান কত 3.1416 ধরলেই হবে ক্যালকুলেটরে যে পাই আয়ের মান তো বার করতে হবে আয়ের মান কত বার করেন আমি কথা আয়ের মানটা আমার ক্লাস কটা পর্যন্ত সাবজেক্টটা আয়ের মান কত ওকে প্লিজ আয়ের মানটাই কেমন ইঞ্জিনিয়ারিং এর এক্সট্রা কলম আছে সোহেল রানা 3442 Yes, sir. 3456 3464 3465 3516 3524 3530 3532 3541 3542 Yes, sir. 3546 3550 Yes, sir. 3558 3560 3566
3567 3568 3578 3586 3587 3596 3598 3612 3612 yes sir 35 আচ্ছা 3629 3635 3637 okay আচ্ছা 3654 yes sir 3666 yes sir 3685 3730 3731 3746 3605 yes sir 3554 3554 3554 কে বলবেন আছে স্যার 3730 হ্যাঁ ঠিক আছে 3515 yes sir 3563 yes sir 3512 3512 এইটা দিকে 7156 এই যে কাস্টমার 7157 7157 ডিরেক্টলি 3553 এখানে তো ডেলও দিয়ে থাকে না ডেলও দিয়ে থাকে না আচ্ছা আরে ওইগুলো না আমরা রোল বলতেছে এটা আছে আমার এটা আচ্ছা কত আসলো 547 পার্ট 6 ইন 10 over 6 স্যার এলডিটা তো দেয়া থাকে সব সময় না ওই যে এলডিতে জেল ওয়াই মানটা জেল ওয়াই মানটা তো দেয়া থাকে না এল বাই 2 এটা তো এল বাই 2 কত আসছে 429 পিসিআর এর মান কত আসছে পিসিআর হ্যাঁ আচ্ছা হইলো সমস্যা নাই Four three zero. এইটাই তো 4306 কিলোমিটার তাই তো আচ্ছা আর সিগমা সি এর কত আসছে কত 548.31 মেগাপ্যাসকেল তাই তো মানে 548.31 * 10⁻⁶ প্যাসকেল তাই তো স্যার আমার আছে 547
20% কোনো সমস্যা নাই 47 47 49 কোনো সমস্যা 10 to নাই the power 6 ওটা দশমিকের কারণে সমস্যা হয় সমস্যা নাই আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা এবার সিগমা ওয়াই কত সিগমা তো দেয়া থাকবে না 250 × 10⁻6 মেগাপাস্কেল ওই আগেতে যা 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 আছে তাই 50 into 10 to the power 6 মেগাপিক্সেল হ্যাঁ আর তাহলে পি ওয়াই এর মান কত আসে সিগমা ওয়াই ইনটু ও স্যার পি এর মান বের করে দেখেন তো হ্যাঁ পি ওয়াই আর সিগমা ওয়াই আর পি যেটার সাথে তুলনা করে কোনো সমস্যা নাই না না আমাদের বের করতে হবে কোনটা সিগমা ওয়াই তো আমার দেয়া আছে আমার সাধারণত লোড বের করতে হয় পি আর সি পি ক্রিটিক্যাল আর পি ওয়াই এই দুটো দরকার পি ক্রিটিক্যাল আর অথবা সিগমা ক্রিটিক্যাল আর সিগমা ওয়াই বের করলেও হবে কোনো সমস্যা নেই যে কোনো দুই সেট আমরা তো স্যার বের করতেছি পি ক্রিটিক্যাল আর সিগমা ক্রিটিক্যাল হ্যাঁ তারপরে সিগমা ওয়াই আর পি ওয়াই দুটোই বের করেন সিগমা তো দেয়া থাকবে হ্যাঁ তাহলে পি ওয়াই বের করেন পি আইটা হ্যাঁ আগেরটা বলতে এই 250 × 10 to the power 6 into pi by 4 into স্কয়ার সমান কত আসে স্যার 196 196 2500 2500 তার মানে 1.96 into 10 to the power 6 1.9625 into 10 to the power 6 লাগবে ওটা লাগবে 1.96 into 10 to the power 6 লিখে রাখি যে লেখেন সমস্যা নাই এখানে আমি এটা দেখলেই হবে এটা কি হবে নিউটন কিলোনিউটন যদি 1000 দ্বারা ভাগ করেন তাহলে কিলোনিউটন আর যদি এটা রাখেন তাহলে নিউটন তাহলে এখন আমাকে বলেন আমার লোড দিয়ে আসেন লোডের সাথে তুলনা করলে আমার এইটা একটা লোড এটা একটা লোড তাই তো ইয়েল্ড ক্যাপাসিটি কত 1962 কিলোনিউটন মানে ইয়েল্ডে যাইতে হলে তাকে 1962 লোড দিতে হবে আচ্ছা আর ক্রিটিক্যালে যেতে হলে তাকে 4006 লোডে যেতে হবে তাহলে আপনি এখন মনে করেন লোড চাপাচ্ছেন 1 2 3 4 করে লোড চাপাতে চাপাতে যখন 1962 তে পৌঁছে যাবে তখনই সে কি হবে বাকলিং হবে না ক্রিটিক্যাল ইয়েল্ড হবে ইয়েল্ড দেওয়া শুরু হয়ে যাবে তার মানে ইয়েল্ড লেভেল করবে রাইট লোড চিন্তা করেন যেহেতু আপনি এটা চলে আসছেন 1962 এরপর আপনি যখন 1963 লোড চাপাবে তখন কি হবে ইয়েল্ড লেভেল করবে ইয়েল্ড তো করবে এখানে গেল ভাগ করবে এখানে গেল ভাগ করবে কোনটা আগে পৌঁছাচ্ছে এটা দেখেন ইয়েল্ডে পৌঁছাচ্ছে আগে তাই তো তাহলে এটা ইয়েল্ড লেভেল করবেন কারণ হচ্ছে কি আপনার 4000 পৌঁছানোর আগে 2000 পৌঁছাবে 2000 পৌঁছানো গেলে সে খাটো হওয়া শুরু হয়ে গেছে আর আমার তো বিদ্যুৎ তখনকে খাটো হওয়া যাবে তার মানে স্যার ক্রিটিক্যালে ফেল করবে না ইয়েল্ডে ফেল করবে ক্রিটিক্যালে তো 4000 বাকলিং এ ফেল করবে না ইয়েল্ডে ফেল ক্রিটিক্যালটা তো বলা ভুল হবে Buckling এ। মানে এটা হচ্ছে বাকলিং এর জন্য ক্রিটিক্যাল লোড এটা হচ্ছে ইয়েল্ডের জন্য ক্রিটিক্যাল লোড এটাও একটা ক্রিটিক্যাল লোড ঠিক আছে এটা হচ্ছে বাকলিং ইভেন্টের ক্রিটিক্যাল লোড তার মানে স্যার যে কোনো আপনি ফেল করলেই কি ওটা ফেল অবশ্যই এখান থেকে আপনি যে কোনো ভাবে ফেল করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ফেল করছেন ঠিক আছে সেটা আপনার পরীক্ষার খাতাও ফেল হতে পারে সেটা আপনার অন্য জায়গায় ফেল হতে পারে বাট আপনি ফেল করছেন সহজ বিষয় না সেটা না বললাম যে ইয়েল্ডে ফেল করবে বাট ওটা বুঝতে পারেন না কি কারণে ফেল করবে আচ্ছা আপনি আসেন লোড দিয়ে যদি বুঝেন লোড লোড কোনটার কম কোনটা বেশি এটা তো বুঝতে পারছেন সংখ্যা দেখে যদি আপনি নিউটনে রাখেন এটুকু তো পড়া দরকার আছে এমন দরকার নেই আপনি নিউটনে রাখলে এটা আসবে কত 1.7 লক্ষ নিযুক্ত তো 43 লক্ষ আর এটা হচ্ছে কি 19 লাখ সরি 19 লাখ না হ্যাঁ 19 লাখ ঠিক আছে 19 লাখ তাহলে আপনি বলেন 43 লাখ বেশি না 19 লাখ বেশি এটা তো 43 লাখ আমরা এবার টাকা হিসাব করব টাকা হিসাব করে দেবেন 43 লাখ বেশি তাইলে আপনার কথা হচ্ছে কি একটা কলাম তার ইয়েল্ডে যাইতে 19 লাখ লোড লাগে আর তার বাকলিং এ যেতে 43 লাখ লোড লাগে ঠিক আছে এখন আপনি যখন 19 লাখের জায়গায় 20 লাখ দিয়ে দিলেন ওরকম লোড তখন তার তো অলরেডি কি হয়ে গেল ইয়েল্ড হয়ে গেল তাহলে ফেল করবে কিসে ইয়াতে যেটা কম সেটাই লোডের সাথে যেটা কম আবার স্পেশাল ক্ষেত্রে উল্টা কেন ওটা পরে আসছে লোড দিয়ে চিন্তা করেন আপনি 19 লাখ লোডে যখন পৌঁছে গেছে 20 লাখ যখন করলেন তখন আপনার ওটা ফেল হয়ে গেল
আর আপনি 20 লাখ এটা যদি সংখ্যাটা এরকম হতো যে এটা 10 লাখ এটা 25 লাখ তখন কি হতো? আপনারা বুঝতে পারছেন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ যখনই 10 লাখ চলে আসলো তখন বাতিল করা শুরু হয়ে গেছে 11 লাখ দিলেন ওই সাইডে এক সেকেন্ড দিয়ে দিয়ে তাহলে তখন আমরা ফেল করব বাকি স্ট্রেসের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটু উল্টো টাইপের ঠিক আছে দেখেন স্ট্রেস সে 250 পর্যন্ত নিতে পারে না উল্টো টাইপের না ঠিকই আছে 250 পর্যন্ত নিতে পারে তার মানে তার উপর লোড চাপাচ্ছেন স্ট্রেস যখন 250 তে পৌঁছে গেল তখন তো সে অলরেডি ইএলটা ফেল হয়ে গেল সে তো 500 পর্যন্ত যাওয়ার আগে 250 পৌঁছে যাবে এই হিসাবে করব এটারও কম লোড একই দুটো তাহলে স্ট্রেস কত 250 আপনি 250 তে গেলেন অলরেডি ইএলডিং শুরু হয়ে গেছে আমার 251 মানে কি তাহলে ইএলডিং অলরেডি ঘটা হয়ে গেছে ঠিক আছে 548 পর্যন্ত যেতে 548 পর্যন্ত যাওয়ার তো দূরের কথা আপনি যখন টেস্ট করবেন আস্তে আস্তে লড়তে পারবেন না আপনি 250 পর্যন্ত দিবেন আর 251 করছেন সে অলরেডি ছোট হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে ইএলডি স্ট্রেস মানে কি আপনি লোড আর বাড়াচ্ছেন না 250 স্পিড রাখছেন দেখবেন আস্তে ছোট হয়ে যাবে অথবা টানার ক্ষেত্রে আপনি 250 তে রাখছেন দেখবেন আস্তে আস্তে একাই বড় হয়ে যাচ্ছে এটা কি বলে হ্যাঁ রাইট এটা কি ইএলডি স্ট্রেস বলা আপনারা ওই বেশি ইউটিএম মেশিনে পড়ে দেখানোর কথা ঠিক আছে ইএলডি স্ট্রেস বের করে দেখানোর কথা মেন কথা এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি রডের মানে স্টিলের ম্যাটেরিয়াল প্রপার্টি হচ্ছে এটা বুঝা গেছে আসলে উপরের অংশটাকে আমাদের ডিজাইন প্রপার্টি তাই তো উপরের অংশটাও মানে এটা হচ্ছে কি আপনার বাকলিং মানে এটা হচ্ছে ফিজিক্যাল ফেনোমেনন ফিজিক্যালি সে এই পর্যন্ত বাকলিং এ সহ্য করতে পারে এর থেকে বেশি দিলে সে বাকলিং এ ফেল হয়ে যাবে দুটোই ফেল আপনাকে দেখতে হবে কোনটা আগে পৌঁছায় যেটা আগে পৌঁছাবে সেটার কারণে ফেল হবে যেটা আগে পৌঁছায় সে 1962 কিলোনিউটনে যে ফেল করতেছে তার মানে আমরা বাকিকে যতই এটা হোক না কেন আমরা এর বেশি আর দেব না কিছু না দেওয়া সম্ভব এখানে শেষ হয়ে যাবে ডিজাইনটা ঠিক আছে আচ্ছা বাজে করে দেখো টাইম হয়ে গেছে 7 মিনিট অঙ্ক শেষ হবে না ঠিক আছে তিনটা অঙ্কই থাকো না মানে এখন তো সহজ অঙ্ক করেন এরপরে শুরু হবে কঠিন কিছুই না